নগর মানব সভ্যতার সবচেয়ে বড় সূচক। নগরকে আমরা গড়ে তুলি, সেই নির্মিত নগর আবার আমাদের ও আমাদের সমাজটাকে পাল্টে দেয়। এ এক অদ্ভুত ইকোলজি। নগর চাপ তৈরি করছে প্রকৃতির উপর, প্রকৃতি মারা যাচ্ছে, সেই সাথে শ্বাসরোধ হয়ে পড়ছে নগরের অধিবাসীদেরও। রাজনীতিতে, নাগরিক সমাজে এত সংস্কারের কথা শুনি, কিন্তু এই নগর নিয়ে সংস্কারের আলোচনা কোথায়? নিজ দেশে না হলেও গ্লোবালি আসার কথা হচ্ছে যে নগর ও নগরায়নের গতি প্রকৃতির বিশ্লেষণ ও দিক নির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর অক্টোবর মাসে পালিত হয় ওয়ার্ল্ড সিটিজ ডে। তাই নগর নিয়ে কথা বলার, প্রশ্ন তোলার ও প্রচলিত ন্যারেটিভ নিরীক্ষা করার জন্য এই মাস সবচেয়ে ভালো সময়। তাই এই মাসেই নগরনামা নামক এই আলোচনা সিরিজ নিয়ে হাজির হয়েছি আমি নবনীতা ইসলাম। চলুন নগর নিয়ে নতুন করে ভাবি, বিশেষজ্ঞদের সাথে নিয়ে এর সমস্যাগুলোকে নতুন আঙ্গিকে ব্যবচ্ছেদ করি। ডক্টর আবু সাইদ মোশতাক আহমেদ স্যার, থ্যাংক ইউ সো মাচ আজকের অনুষ্ঠানে আসার জন্য, এবং ইটস অ্যান অনার ফর মি টু হ্যাভ ইউ হিয়ার, কারণ আপনার সাথে তো 18 বছর ধরে কাজ করছি, বিভিন্ন স্কোপে কাজ করেছি, এবং যদিও আমি বলবো যে আপনার আরবান কনজারভেশনিস্ট হিসেবে আপনার যে রোল, সেই রোলটা নিয়ে বোধহয় আপনার সাথে গল্প কম হয়েছে। তো সেই অভাবটা পূরণ করার জন্য আজকের এই পডকাস্টে মোটামুটি আমি আমার একদম স্বাদ মিটিয়ে আপনার সাথে গল্প করব, সেজন্যই এখানে বসা। স্যার, একটু শুরু করি আপনার, যদি আপনার এই আরবান কনজারভেশনিস্ট, আর্কিটেকচারাল কনজারভেশনিস্ট হয়ে ওঠার গল্পটা যদি তাকাই, আপনি 1983 সালে বুয়েট থেকে বিআর্ক কমপ্লিট করেছেন। তারপর 1991 সালে আপনি এমআর্ক করেছেন জার্মানি কার্লসরুয়েতে, আর 97 সালে আপনি আপনার পিএইচডি কমপ্লিট করেছেন, সেটাও হেরিটেজ কনজারভেশনের উপরে। তো স্যার, এই যে আপনার জার্নি, এবং আপনি 1983 সালে প্রথম ঢাকায় এসেছেন, এবং তখন থেকে আপনার ঢাকায় থাকা শুরু, ঢাকার সাথে আপনার যাত্রা শুরু। তো আমার কাছে একটা জিনিস মনে হয় যে আমরা তো আসলে যদি আমাদের জাতিগতভাবে বা সামাজিকভাবে যদি দেখি, বাবা মার কবর পর্যন্ত বা নিজের পৈতৃক ভিটাটা পর্যন্ত সংরক্ষণের ব্যাপারে আমাদের একটা ব্যক্তিগত আগ্রহ থাকে, কিন্তু কমিউনিটির কোন মসজিদ ভেঙে ফেলা হচ্ছে বা জাতীয় পর্যায়ের কোনো মিউজিয়াম ভেঙে ফেলা হচ্ছে, এই জায়গাটাতে কিন্তু আমাদের এক ধরনের অনাগ্রহ বলবো বা উদাসীনতা বলবো আছে। তো আসলে স্মৃতি সংরক্ষণের ব্যাপারে আমাদের একটা জাতিগত উদাসীনতা আছে, সেটা আমাদের বিভিন্ন হেরিটেজ গুলো দেখলেও দেখা যায়। তো স্যার, এই পরিস্থিতিতে আপনি যে এই নগরের স্মৃতির বা আমাদের এই যে ঐতিহ্য, স্থাপত্যের ঐতিহ্য, এটাকে সংরক্ষণের ব্যাপারে যে আপনার এক ধরনের আগ্রহ তৈরি হলো, এটা কিভাবে তৈরি হলো? বা আপনার কোনো ব্যক্তিগত কোনো স্মৃতি আছে কিনা যেটা আপনাকে এই জায়গাটাতে আসতে তাড়িত করেছে? প্রথমে ধন্যবাদ নবনীতা, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তোমার এই নগরনামায় যদি কিছুটা কন্ট্রিবিউট করতে পারে এই আলোচনার মাধ্যমে। অবশ্যই তোমার সাথে লম্বা সময় নানা ইস্যুতে হয়, এই ঐতিহ্য নিয়ে আলাপ কমই হয়েছে, সেজন্য আমিও মনে করি যে আজকে আমরা আলাপটা একটু এমন একটা আলাপ করবো যেটা আসলে নগরের তরুণ প্রজন্ম বা নতুন প্রজন্মের জন্য একটা নতুন ডিরেকশন দেয়, বা সরকারকে পলিসি লেভেলে যারা আছে ওরাও যেন আসলে ঐতিহ্যের প্রতি, কেন আমরা ঐতিহ্য সংরক্ষণ করব যে জায়গাটা, আমার কোনো স্মৃতি আছে কিনা। প্রথম তো স্মৃতি, প্রতিটা মানুষের স্মৃতি আছে। স্মৃতিটা আসলে আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে পারি না, আর একটা আনআইডেন্টিফাইড স্মৃতি। যেমন আমি অন্য আঙ্গিকে বলি, স্থাপত্য বাদ দিয়ে আমরা যেই বয়স সময়ে জন্ম এবং আমরা যেই সময় বেড়ে ওঠা, আমাদের কত ধরনের স্মৃতি। খেলাধুলায় যদি বলি, আমার খেলাধুলা, আমি 100 ধরনের খেলাধুলা খেলেছি। আমি সেই ছোটকালে মার্বেল থেকে শুরু করে, সাতচারা থেকে শুরু করছে, কানামাছি থেকে শুরু করে আমরা হকি, ফুটবল, বাস্কেটবল, মানে কোনো খেলা বাদ নেই। কিন্তু এখন প্রজন্মের কিন্তু ওই স্মৃতিটা নাই।
ওরা না। মাত্র ৩টা-৪টা খেলা ছাড়া বোঝে না। আমাদের প্রজন্মে তাও কিছুটা আছে। কিছুটা। কিছুটা কিন্তু আছে। আমাদের আপনাদের প্রজন্মে মতো আমরা না A হলেও। to Z মানে যত ধরনের খেলা হতে পারে, দেশীয় জি। খেলা, আন্তর্জাতিক খেলা, সব খেলাতেই আমরা কিন্তু অভ্যস্ত। তাই মানে হুম, আমাদের এই আম সমাজের বা আমরা এই বয়সের লোকরা, এই হুম, ডেমোগ্রাফিক লোকরা আসলে অনেক স্মৃতি নিয়ে বড় হওয়া। হুম, আমাদের স্মৃতির সাথে এখনকার জেনারেশনের স্মৃতিটা একটু ভিন্ন, এদের হুম, আধুনিক স্মৃতি। সেই স্মৃতির সাথে যদি যোগ করে আমি কোথায় আসলে পুরানোর সাথে যোগ হলাম আরকি। জি। আমার কোনো স্মৃতি ছিল না। মানে আমি যদি ঐতিহ্য নিয়ে কথা হুম, বলি, আমি আর্কিটেকচার পাস করার পর আর্কিটেকচার তো কন্টেম্পোরারি আর্কিটেকচার, মডার্ন আর্কিটেকচারই আমাদের হুম, শেখানো হয়। হুম, আ শুনলে তুমি অবাক হবা, তুমি জানো হুম। যে বাংলাদেশের স্থাপত্য পড়ানো হয়নি আমাদের সিলেবাসে আমরা যখন ছিলাম। ইন্টারেস্টিংলি আমাদের সময় আসতে, আসতে বোধহয় একটা শুরু হয়। কোর্স শুরু হ্যাঁ। হলো। এটা হ্যাঁ, ১ম খুলনা ইউনিভার্সিটিতে সোসাইটি অফ হেরিটেজ বেঙ্গল। সোসাইটি শুরু হুম, হয়, তারপর ঢাকায় শুরু। তার মানে জি, ৯০ বা আরো একটু পরে জি, তোমরা যখন শুরু হয়। জি, তার মানে আমাদের দেশের স্থাপত্য নিয়ে আমাদের কোনো আ পুঁথিগত কোনো বিদ্যা নেই, আমার জ্ঞান নাই। জি, আমাদের আছে ইউরোপিয়ান স্থাপত্য নিয়ে, যেটা আমরা জি, পড়ি। যেহেতু ব্রিটিশরা আমাদের, আমেরিকানরা হুম, আমাদের সিলেবাস তৈরি করে। কিন্তু জি, দেশীয় স্থাপত্য নিয়ে আমাদের কোনো একাডেমিক নলেজ নেই, স্মৃতিও নাই হুম, যেটা। তাহলে হুম, কোথা থেকে জন্মগ্রহণ করলো আমার এটা? এক্সাক্টলি। সেটাই আমি বলতে চাই, যেহেতু আমাদের একাডেমি আর্কিটেকচার, আমি পাস করার পরে একজন তখনকার সময় লাইলুন্নান ইকরাম উনার ফার্মে কাজ করি। হুম, কাজ করা আমার ২ টা জিনিস হয় আরকি। একটা নগর ভবন যখন ডিজাইন কম্পিটিশন হয়, হুম, আমরা একটা নতুন বিল্ডিং ডিজাইন করে, ইমাম স্যার ছিল, আমি ছিলাম। আমি ডেভেলপ করতাম, স্যার কনসেপচুয়ালি বলতো। আচ্ছা, একটা কন্টেম্পোরারি বিল্ডিং, কিন্তু প্ল্যানটা হইতে হবে মনুমেন্টাল এবং তখন শহরবাসীর জন্য দেওয়া। জি, কিন্তু যেকোনো একজন পরে বলল, না, এই ভবন দিয়ে মানুষকে আমরা আকর্ষণ তৈরি করতে পারবো না। হুম, এটা একটা কম্পিটিশন ছিল। মানুষ মানে যারা ক্লায়েন্ট গ্রুপ, যারা অন্যদের আকর্ষণ করতে হলে একটু পুরানো ঐতিহ্য দরকার। আচ্ছা, তখনকার ওই ফার্মের যিনি ডাইরেক্টর ছিলেন কামাল হুম, ভাই এসে বলল, আমাকে একটা হোয়াইট হাউস বানায় দাও ইমাম, তাহলে আমি কম্পিটিশনে ফার্স্ট হব। আচ্ছা, স্যার হতাশ হয়ে চলে গেল, হোয়াইট হাউস কিভাবে বানাবে একটা কন্টেম্পোরারি ফাংশন। হুম, হুম, তারপর আমরা চেষ্টা করেছি যে পোস্ট মডার্ন ওয়েতে কিছু ট্রান্সলেট করে করে পুরানো নতুন মিলিয়ে গল্প। হুম, এই যে পুরানোর প্রতি একটু আকর্ষণ, ওই তখন থেকেই শুরু হলো। কন্টেম্পোরারি বিল্ডিং এ কিভাবে আমরা এই ব্লেন্ডটা করতে পারি। জি, তখনই আমাকে যাওয়ার সময় জার্মানিতে যাওয়ার একটা সুযোগ হয় মাস্টার্স করার হুম, জন্য। হুম, তো যাওয়ার সময় তখনকার লাইলুনান ইকরাম আমাকে একটা বই প্রেজেন্ট করে। বইটার নাম ইসলামিক হেরিটেজ অফ বাংলাদেশ, ডক্টর হুম, হুম, এনামুল হকের লেখা। আচ্ছা, জাস্ট এজ এ গিফট হিসেবে, হুম, অন্য হুম, কিছু ছাড়াও। হুম, তখন আমি জার্মানিতে, তখনকার ওই সময় বাঙালি খুবই কম ছিল ছাত্র জি, জার্মানিতে। ইউনিভার্সিটির লেভেল ওরা যখন বাঙালি হলে হয়তো কথা বলতে চেত, জানতে চাইতো একটা নতুন হুম, কালচার, নতুন কেমন আমার দেশ, হুম, আমরা কি করি, আমার হুম, দেশটা কেমন, সব কিছু জানতে চেত। তো এর মধ্যে একটা বড় সুযোগ ছিল বইটা। বইটা আমি সবাইকে দেখাতাম। আচ্ছা, ওই বইটা ছিল ইসলামিক হেরিটেজ। হুম, হুম, তখন এই ছোট সোনা মসজিদ, ৬০ গম্বুজ, হিউজ স্কেলের বিল্ডিং গুলা, হুম, প্রচুর, যেগুলো 14th সেঞ্চুরি বিল্ডিং, 15th সেঞ্চুরি বিল্ডিং। জি, তো ইউরোপিয়ান ছেলেমেয়েরা খুব অবাক হয়ে দেখতো আর কি। ওদের হুম, তো মানে স্পেশালি একটা ইংল্যান্ডের, স্কটল্যান্ডের একটা ছেলে তো অবাক হয়ে গেল। বলছে, হুম, আমার দেশে তো এসব কিচ্ছু না, একটা ওয়াল আছে, এটা নিয়ে আমরা এত সেলিব্রেট করি, আর জি, তোমাদের দেশে এত কিছু আছে। এই যে হুম, বলতে বলতে আসলে আমি যত দেখি তত আমার এই স্থাপত্যের প্রতি, পুরানো স্থাপত্য একটা আকর্ষণ জন্মায়। এবং আকর্ষণ তো বড় কথা না, একটা গর্ব জন্ম করে, একটা প্রাইড একটা জন্মায়, প্রাইড রাইট? জন্মায় একটা আসে, সেন্স অফ সেন্স অফ বিলঙ্গিং, বিলঙ্গিং আসে। রাইট? এটা করতে করতেই কিন্তু আমি আসলে আলটিমেটলি পিএইচডি করলাম। এবং এখন গত ২৫ বছর যাবৎ দেশের ইতিহাস বা ঐতিহ্য সংরক্ষণ এবং হুম, বাংলার ইতিহাস নিয়ে যত কিছু কর্মকাণ্ড করে যাচ্ছে আসলে। কিন্তু শুরুটা সে ছোট্ট একটা বই, যা, এবং ইউরোপিয়ানরা, আমি জি, বলব ইউরোপিয়ানরাই কিন্তু আমাকে আমার এই ফিল্ডে ধাবিত করে। আচ্ছা, তারপরে তো দেশে ব্যাক করি, হুম, একাডেমিতে আসি, আর্কিটেকচার কনজারভেশন হুম, কোর্সটা হুম, অফার হুম, করি। কনজারভেশন কোর্স প্রথম কিন্তু এশিয়া প্যাসিফিকে, বাংলাদেশে আমরা অফার করি। হ্যাঁ, রাইট, হ্যাঁ, হুম, তারপরে বুয়েটে আমি করি। কিন্তু হুম, এই কনজারভেশন কোর্স করতে যেয়ে আমাদের ছেলেদেরকে আসলে নতুন বিল্ডিং এর সাথে সম্পর্ক তৈরি। তখন আস্তে আস্তে হলো, না, হুম, কিছু বিল্ডিং কেন রাখা যাবে না। প্রথম তো জাস্ট আমরা হুম, অ্যাওয়ারনেস ক্যাম্পিং করি প্রথম জি, বেশ কত বছর, ১০ বছর, ৭ বছর, জি, যাই করুক। ডেইলি স্টারে তখন একটা পেজ হতো, হুম, হেরিটেজ নাম হুম, দিল, মাহফুজ আলম সাহেব একটা হুম, আমাদেরকে পেজ ডেডিকেট করলো হেরিটেজ নামে। হুম, তো ওটাতে আমরা লেখা শুরু করলাম, পাবলিক অ্যাওয়ারনেস বিল্ডিং করলাম। হুম, কারণ আমরা যেই জায়গাটা বলি যে ইমোশনটা কিন্তু তৈরি করতে হবে। জি, ইমোশন কিন্তু সবার থাকবে না। জি, কারণ আমি এই যে পুরোনো বিল্ডিং বললাম, বড় সর্দার বলছে যে ভ্যালুসটা কি, এটা কিন্তু মানুষের জানতে হবে। একটা কাঁচ আর ডায়মন্ডের মধ্যে অনেক তফাৎ আছে। ইট পাথরের বিল্ডিং সবগুলোই, কিন্তু কোনোটা ইটের ভ্যালু অনেক অনেক বেশি। একটা এক্সাক্টলি, আর্কোলজি যখন দেখবে ইটের মধ্যে মর্টারটার ভ্যালু সে চিন্তা করবে। আর রাইট, আমরা চিন্তা করি স্পেসটার ভ্যালু, মানুষ রাইট, কিভাবে ব্যবহার করবে। এই ভ্যালুটা কিন্তু একেকজনের কাছে একেক রকম।
আমি স্থপতি হিসাবে আমার কাছে নানা ধরনের ভ্যালু, আর্কিওলজিস্টের একটা ভ্যালু, হিস্টোরিয়ানের একটা ভ্যালু। রাইট এই স্টুডেন্টদের কাছে যেতে যেতে আসলে আমরা এই ভ্যালুসগুলোকে আইডেন্টিফাই করে, যদি এটা আমরা নিজেরাই জানি লাভ নেই। এই যে উদ্যোগটা আজকে তোমাদের জি যে উদ্যোগটা, এই জি উদ্যোগটা কিন্তু মানুষের মধ্যে কিন্তু এই ঐতিহ্য নিয়ে অ্যাওয়ারনেস বিল্ডিং করবে। অতএব রাইট এটাও কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন। হয়তো মনে করছে একটা ছোট্ট হুম 10 মিনিটের কথা বা 20 মিনিট, কিন্তু হুম কেউ যদি শুনে, সে যদি একটু ঐতিহ্যটা কি, তার ভ্যালুসটা কোথায়, রাইট এটা জানার দায়িত্ব কিন্তু আমাদের। জি আমরা হিস্টোরিয়ানরা, আমরা আর্কিটেক্টরা যদি হুম সবাইকে ভ্যালুসটা করতে, তাহলে কিন্তু মানুষের সংরক্ষণের প্রতি আকর্ষণ বাড়বে। স্যার মানে এটা খুব ইন্টারেস্টিং যে আহ, আপনি যে বইটার কথা বললেন এই বইটা নিশ্চয়ই আপনি ছাড়াও আরো অনেকের হাতেই এই বইটা গেছে রাইট কিন্তু হয়তো কেউই আপনার মতো করে সেই কানেকশনটা তৈরি করতে পারেনি পুরনো স্থাপত্য ঐতিহ্যের সাথে আপনি পেরেছেন এবং আপনি বলছেন যে এটার পেছনে আবার আপনি যে পশ্চিমা আপনার যে ওরিয়েন্টেশনটা হয়েছে তারাও কোনো একটা জায়গায় আপনাকে আসলে ইনফ্লুয়েন্স করেছে টু ডেভেলপ দ্যাট প্রাইড টু হ্যাভ দ্যাট সেন্স অফ বিলঙ্গিং তো এটা তো স্যার আপনি বলছেন 97 সালের মানে 90-এর দশকের কথা আপনি যখন গার্লস রুতে গেছেন আহ, তারপর আপনি ফিরে এলেন ফিরে আসার পর স্যার ইউএপি তে আপনি আর্কিটেকচার স্কুল শুরু করলেন অ্যারাউন্ড 97-এ 97-এ এবং একই বছর। তখনই আপনি আরবান কনজারভেশনের কোর্সটাও শুরু করেন তো স্যার 97 সাল থেকে এখন পর্যন্ত 2025-এ আমরা দাঁড়িয়ে আছি আহ, আপনার কাছে কি মনে হচ্ছে মানে সেই যে প্রাইডটা নিয়ে বা যে সেন্স অফ বিলঙ্গিংটা নিয়ে আপনি আপনার আরবান কনজারভেশন বা হেরিটেজ কনজারভেশনের যাত্রাটা শুরু করেছিলেন সেই প্রাইডটা কি আপনি এখন দেখেন 97 থেকে 2025 তো অনেক বছর 28 বছর রাইট 28 বছরে এই নতুন প্রজন্মের মধ্যে কি আপনি ওই সেন্স অফ বিলঙ্গিংটা একইভাবে দেখেন আমি পাচ্ছেন হ্যাঁ, আমি অনেক বেশি পাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের জেনারেশন থেকে। আচ্ছা আমি যে সময় পড়াশোনা করে, আর্কিটেকচার হিস্ট্রি, এটা তো আমাদের সাবজেক্ট না, না এটা তো অন্যদের আর্ট স্টুডেন্টরা দেখবে, এটা জি আর্কিটেক্টদের সাবজেক্ট না। জি কেউ ডিজাইন না করতে পারলে ওই সাবজেক্টটা যায়, বা এই ধরনের একটা রাইট মাইন্ড সেট আপ ছিল। হুম একটু আগেই হুম তোমাদের এই অর্গানাইজেশনে একটা মেয়ের সাথে দেখা হলো, গ্রাফিক ডিজাইন। স্যার, আমার ডিজাইন ছিল কনজারভেশনের থিসিস। আচ্ছা এই যে এখন নতুন প্রজন্মের প্রতিটা হুম বিশ্ববিদ্যালয় এখন ভালো ছেলেগুলো হেরিটেজ, পুরনো বিল্ডিং এর সাথে হেরিটেজ বিল্ডিংকে কিভাবে ওটার সাথে নতুন গল্প তৈরি করা যায়, হুম এই প্রতিযোগিতায় নেমেছে। আমি বলবো প্রতিটা আচ্ছা বিশ্ববিদ্যালয়ে 4-5টা থিসিস হচ্ছে। তো জি এটাই তো আমি মনে করি যে স্প্রেড করে গেছে। ওরা এখন পুরানো ভবনের প্রতি ভালোবাসা হুম জন্মগ্রহণ করছে, ওটা রাখার। আমি মনে করি এটাই তো বড় কন্ট্রিবিউশন, যেটা যেই সময় হিস্ট্রি হুম পড়ানোই হতো না, জি আর সেই জায়গায় এখন বেস্ট ছেলেগুলা থিসিস করতেছে হেরিটেজ নিয়ে। জি এই যে স্যার ট্রান্সফরমেশনটাই গত 26, 27, 28 বছরে, হুম হুম যখন আমরা প্রথম দিকে যখন কাজ হুম করতাম, একটা পুরনো বিল্ডিং যখন ভেঙে পড়তো, আমরা কোনো সাংবাদিকদের অনেক কষ্ট হতো, তদবির হুম করতে হতো, বা একটু আসেন না, একটু ছবি। জি কিন্তু প্রথম 10-15 বছর পরে আমাদের বলতে হয়নি। এই যে মিডিয়া লোক, হুম কোথাও কোনো হলে ওনারাই আগে খবর দিত আমাদের। জি কি করা যায়, চলেন একটু হুম লেখি, গল্প লিখি, হুম করি। তো এই যে অ্যাওয়ারনেস বিল্ডিং করা, এটার কিন্তু বড় একটা কন্ট্রিবিউশন কিন্তু মিডিয়া, ডিজিটাল হুম মিডিয়া, হুম প্রিন্ট মিডিয়া বোথ। জি আমরা একাডেমিতে যতটুকু না করতে পারছি, ওনারাও কিন্তু প্রচুর করেছে। জি এই জায়গায় আমি শ্রদ্ধা ভরে বসে ডক্টর এনামুল হক, হুম দেখা হয় না চক্ষু মেলিয়া, জি বাংলা বিটিভিতে এক্স্যাক্টলি পুরো বাংলাদেশের সব পুরনো বিল্ডিংকে মানুষকে ভ্যালুসটা বোঝাই দিল যে না, হুম এটা একটা হিস্টোরিক্যাল ভ্যালুস আছে, জি যেটা হয়তো ওই গ্রামের লোকজন জানে না, ওই এলাকার হুম লোকজন জানে না। ওনার কারণে সবাই কিন্তু একটা প্রাইডের জায়গা তৈরি হয়েছে, হুম একটা গর্বের জায়গা তৈরি হয়েছে, না, আমার এলাকায় এরকম একটা বেস্ট বিল্ডিং আছে। এই হুম অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা দরকার। আমি মনে করি এটা অনেকখানি হয়ে গেছে হুম আমাদের এখন ইয়াং জেনারেশনের মধ্যে। আমি স্পেশালি হুম আর্কিটেক্টদের মধ্যে বলছি, প্রচুর আছে। আজকে আমার ভালো লাগলো একটু আগে যখন শুনলাম, একটা হুম মেয়ে হুম যখন হুম, বললো, গর্ব করে বলছে, আমি জি কিন্তু স্যার কনজারভেশনে থিস করেছি। বাহ। তো এইটাই আসলে পাওয়া। কিন্তু স্যার মানে আপনি তো আর্কিটেকচারের স্টুডেন্টদের কথা বললেন আহ, কিন্তু এটা কি আসলে আপনি ইন জেনারেল এখনকার যে জেনারেশন তাদের মধ্যে কি এই বিষয়টা দেখতে পান মানে এই সেন্সটা কি আপনি দেখতে পান যে আচ্ছা ঠিক আছে এই এই ধরুন ধরুন ঢাকা গেট আপনি কিছুদিন আগেই ঢাকা গেটের প্রিজার্ভেশনের কাজটা করলেন এখন আমি আসলে আপনার ওই কাজ শেষ হওয়ার পর আমার ওখানে যাওয়া হয়নি তো এখানে যেটা দেখা যায় যে ওই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ব্যাপারে আমাদের এক ধরনের
আমি ঠিক বোঝাতে পারবো না, মানে মানে ওটা যে নোংরা করা যাবে না, ওটার আশপাশে আমি যখন যাব তখন আসলে ওটার ওটার দিকে একটা পানের পিক ফেলবো কি ফেলবো না, ওটার আশপাশটা আমি নোংরা করব কি করব না, এই যে একটা সেন্স, এই সেন্সটা আমার যদি সেই প্রাইডটা থাকে, সেই সেন্স অফ বিলঙ্গিংটা থাকে, তাহলে কিন্তু আমার পুরনো ঐতিহ্যের সবকিছুকে আমি খুব সেন্সিটিভলি অ্যাপ্রোচ করব। সেই সেন্সিটিভিটির জায়গাটা থেকে পুরনো স্মৃতির ব্যাপারে যে সেন্সিটিভিটি, সেই জায়গাটাতে শুধু আর্কিটেকচারের স্টুডেন্টের কথা বলছি না, জেনারেলি এই প্রজন্মের মধ্যে আপনি কি ধরনের আম, মানসিকতা দেখতে পান, ইন জেনারেল বলছি। ইন জেনারেল আমি বলবো ভালো না। হুম, কারণ বলতেছে এটা আমাদের একাডেমিতে স্কুল লেভেলে আমাদের কোনো হেরিটেজ শিক্ষা নাই। খুব বেশি জি, হলে একটা পাহাড়পুরের ছবি জানে, এটা মহাস্থানগড় রাইট, পাহাড়পুর। কিন্তু রাইট, কেন পাহাড়পুর ইম্পর্টেন্ট এটা তো জানতে জি, হবে। এই কেনর উত্তরটা ওদের কাছে নাই। ওই আচ্ছা, ইলাবোরেটলি আসলে আমাদের স্কুলিং নাই। যেটা হুম, আমি ইউরোপে 10 বছর থাকার কারণে যেটা দেখি, ওখানে একটা স্কুলের ছেলে জি, ও বিল্ডিং দেখে বলতে পারে ওটা কোন সময়কার বিল্ডিং। ওটা কি বারোক হুম, বিল্ডিং না গথিক বিল্ডিং নাই, হুম, তার স্কুল লেভেল এডুকেশনে কিন্তু ওর মধ্যে বিল্ডিংটাকে ওন করে। তা আমাদের জি, একাডেমিতে আমি অন্য হুম, ডিসিপ্লিনে এটা কিন্তু একবারই পড়ানো হয় না। জি, তো সেই জন্য আসলে যে একটা আর্ট ক্রিটিক বা আর্ট হিস্টোরিয়ান এটা হুম, তো সাবজেক্টটা নাই আমাদের। রাইট, তো এই জিনিসগুলো কিন্তু প্রচন্ড অভাব আছে, যেটা আসলে শুরু হইতে হবে স্কুল লেভেল, ইউনিভার্সিটি লেভেল না। হুম, ইভেন আমরা ইটালির কথা জানি, ইটালিতে এত ঐতিহ্য, হুম, কিন্তু ওরা কিভাবে এক্সপ্লোর করলো। ইটালিতে একটা বেসিক ডিগ্রি হয় আর্কিটেকচার, বিএসসি ইন আর্কিটেকচার 2 বছরের, আচ্ছা, তারপরে সে নানা কিছু পড়ছে। আচ্ছা, সারা দুনিয়াতে সবচেয়ে বেশি আর্কিটেক্ট ইটালিতে। তার মানে ওকে, বেসিক এডুকেশনটা হলো হুম, তার হেরিটেজ, তার ইয়ে নিয়ে। জি, এতে কেন লাভটা কি, দেশের প্রতি হুম, গর্ববোধটা আসে, জি, আত্মসম্মানটা বাড়ে। যখন হুম, আত্মসম্মান বাড়ে তখন যে কাজই করবে হুম, ওটা কিন্তু আত্মসম্মান বোধ নিয়েই করবে, যে জি, এই দেশে আমার অ্যানশিয়েন্টরা এত ওই লেভেলে ছিল, হুম, আমিও যদি একটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড করতে পারি হুম, সেটাই কিন্তু করতে পারবো। ওটা নট নেসেসারি বিল্ডিং কনজার্ভ করা। তোমাদের প্রতিটা সেক্টরে কিন্তু তাকে বুঝতে হবে যে আমি কেন বাঙালি, শ্রেষ্ঠ বাঙালি, আমার বাংলাদেশ এক্স্যাক্টলি, কেন ভালো, এক্স্যাক্টলি, আমার এটা এটা কিন্তু ওদের স্কুলিংয়ে আছে, আমাদের কিন্তু নাই। জি, কারণ বিল্ডিং তো বিল্ডিং না, ইট পাথরে বারবার বলছে, একটা বিল্ডিং হলো একটা সভ্যতার মাপকাঠি। এটা সভ্যতার মাপকাঠি, এক্স্যাক্টলি, সভ্যতার মাপকাঠি তো শুধু বিল্ডিং দিয়ে হয় না। হুম, সভ্যতা তো তার অর্থনীতি আছে, সামাজিক হুম, সভ্যতা আছে, কিভাবে আমরা রুমগুলো তৈরি করা, হুম, কিভাবে আমাদের যে ইনটেনজিবল হেরিটেজ গুলো আছে হুম, সবগুলো হুম, কিন্তু বিল্ডিং এর মধ্যে ইনকর্পোরেট করা। জি, তার মানে একটা বিল্ডিং এক একজন এক এক ভাবে দেখবে। এটা হুম, খালি ইট পাথর দিয়ে আমরা স্থপতির একভাবে দেখব, হুম, আমরা দেখব কিভাবে পাবলিকের জন্য স্পেস, কমিউনিটির জন্য কি কন্ট্রিবিউট করছে। জি, আরেকজন হিস্টোরিয়ান একভাবে দেখবে, একজন ইকোনমিস্ট অন্যভাবে দেখবে, হুম, একজন জিওগ্রাফিস্ট অন্যভাবে দেখবে, যে জি, ল্যান্ডস্কেপ হুম, আর্কিটেক্ট বা ল্যান্ডস্কেপ ডিজাইনার সে ভিন্নভাবে, আরবান জি, ডিজাইনার ভিন্নভাবে দেখবে, হুম, অর্থাৎ দেখার ভঙ্গিটা ভিন্ন। হুম, কিন্তু জিনিসটা ফিক্সড, ওটাকে আমরা এক এক প্রফেশন এক একভাবে নিয়ে শহরের জন্য মানুষের এই জায়গাটায় প্রসারটা আমি মনে হয় অন্য প্রফেশন একটু কম, একটু কম, একটু কম। এটা আমাদের স্কুল থেকে শুরু হতে হবে। আমি ইটালি বেস্ট এক্সাম্পল, হুম, হুম, সবাইকে হুম, এডুকেটেড করে দেন ও ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে জি, অন্যভাবে। এই জায়গাটায় আমাদের খুব আমাদের ইউনিভার্সিটির সাথে একটা ইউনিভার্সিটি বাল্টিমোরের একটা কোলাবোরেশন হচ্ছিল। ওরা আচ্ছা, ফার্স্ট কন্ডিশন দিয়েছিল তোমার ওখানে তোমার দেশের হেরিটেজ পড়ে আসো, আচ্ছা, হিস্ট্রি অফ বেঙ্গল পড়ে এই হুম, কোর্সটা করে আসতে হুম, হবে। হুম, এখন বিবিএতে হিস্ট্রি অফ বেঙ্গল পড়ায় না, না, কিন্তু একটা আমেরিকান ইউনিভার্সিটি ওকে কন্ডিশন দিল তুমি হিস্ট্রি অফ বেঙ্গল পড়ে পড়ে আর্ট তারপর হিস্ট্রি যেতে হবে, তারপর তুমি আসো। এই যে ইতিহাস এবং ঐতিহ্য যে একটা বেসিক র ম্যাটার, জি, সায়েন্সের ওয়ার্ক করে ম্যাথ হলো বেসিক। আর আমি বলি না, একটা হুম, মানুষ কালচারালি যদি না আগায়, হুম, আমার ম্যাথের ব্রেন দিয়ে আমি কতটুকু যাব, আমি যতই কম্পিউটার থিওরি আমি মানুষ তো মানুষ হইতে হবে। এক্স্যাক্টলি, ওই এক্স্যাক্টলি, জায়গাটাই কিন্তু এই জায়গার কন্ট্রিবিউশন, এটা কিন্তু অন্য ফিল্ডগুলো খুব মানে আমি বলবো যে একটু পিছিয়ে পিছিয়ে আছে। আছে, পিছিয়ে আছে। স্যার, এই যে আহ, শহরের স্মৃতি, শহরের ঐতিহ্য, স্থাপনা, এগুলো নিয়ে যে গর্ববোধ করা, প্রাইড, সেন্স অফ বিলঙ্গিং, এখন যদি একটু মানে আমি যদি এভাবে চিন্তা করি যে আমি একজন নীতি নির্ধারকের চেয়ারে বসে আছি, হ্যাঁ, পলিসি মেকার বা আমাদের স্টেট অর্গানাইজেশনের কারো চেয়ারে বসে আছি, সেই জায়গাটা থেকে কি আপনার মনে হয় যে আহ, এই যে প্রাইডের কথা আমরা বলছি, এটা সংরক্ষণের যে গুরুত্ব, এই গুরুত্বটা আসলে হিস্টোরিক্যালি পোস্ট ইন্ডিপেন্ডেন্স আমরা আসলে কখনো এটা ফিল করেছি, মানে আম, কি দরকার সংরক্ষণ করার, মানে আমি যদি আপনাকে এইভাবে বলি যে একটা পুরোনো স্থাপনা থাকলেই কি আর না থাকলেই কি, ও তো আমার জন্য কোনো বিজনেস ভ্যালু অ্যাড করছে না, কোনো মার্কেট ভ্যালু অ্যাড করছে না,
তো এখানে এই ক্যাপিটালিস্ট সোসাইটিতে, মার্কেট ড্রিভেন সোসাইটিতে তো আসলে সবকিছুই আমরা আসলে দাম দিয়ে ধার্য হুম, করি। হ্যাঁ, এবং সেটা করতে গিয়ে কখনো কখনো আমরা স্মৃতিকেও আসলে হারিয়ে ফেলি। মূল্য নির্ধারণ করে ফেলি। স্মৃতির বেচা কেনা করি। আমার যেরকম একটা সিনেমা, দুটো সিনেমা আমাকে খুব টাচ করেছিল। একটা হচ্ছে আর্কিটেক্ট এনামুল করিম নেইছরের করা আহা। আহা, হুম, ওখানে এই যে একটা অসহায়ত্ব দেখায়, একটা পুরনো বাড়ি, সেই বাড়ির মালিক, হ্যাঁ, উনাকে ক্রমাগত পাড়ার দালালরা চাপাচাপি করছে যে আপনি বাড়িটা বিক্রি করে দেন। হ্যাঁ, উনি স্মৃতির ভারে, মানে স্মৃতিকে উনি অ্যাভয়েড করতে পারছেন না। হ্যাঁ, এটা একটা মুভি। আরেকটা মুভি যেটা পশ্চিমবঙ্গে হয়েছে, একটু স্যাটায়ার, ভূতের ভবিষ্যৎ। হ্যাঁ, সেখানেও দেখায় যে এরকমই একটা পুরনো বাড়ি, এবং ওই বাড়িটাও এরকম একটা প্রমোটার এসে এটা ভেঙে ফেলবে। হ্যাঁ, তখন ওই বাড়িতে, ওই যে আমরা বলি না ভূতের বাড়ি, হুম, ওখানে লিটারেলি অনেকগুলো ভূত গিয়ে বসবাস করা শুরু করে, এবং ভূতরা চায় যে এই বাড়িটা চলে গেলে তো ওদের থাকার জায়গা থাকবে না। হুম, তো এই ভূতদের যদি আমি আসলে অতীতের স্মৃতি বলে ভাবি, তাহলে আসলে আহ, মানে ভূতের বাড়ি রেখে আমি কি করব? মানে আমি আপনাকে জাস্ট ওই জায়গাটা থেকে জিজ্ঞেস করছি, যেহেতু আপনি বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কাজ করেছেন, আপনি সিটি কর্পোরেশনের সাথে কাজ করেছেন, তো ওই জায়গাটা থেকে আসলে এই যে সংরক্ষণ করার দরকারটা কি, এটা প্রয়োজনীয়তা কি, ভ্যালু কি? হ্যাঁ, এই জায়গাটা আপনার কাছে কি মনে হয়েছে, বা আপনি আপনার অবস্থান থেকে এই প্রশ্নগুলোকে কিভাবে ট্যাকেল করেছেন? প্রথমে আমার একটা অভিজ্ঞতা বলি। হুম। 15 বছর আগে এক তত্ত্বাবধায়ক সরকারের সময় হুম। ধানমন্ডি ঈদগাহ মসজিদ, জি। ঈদগাহর সামনে একটা বিল্ডিং তৈরি করা হলো। হুম। 7 মসজিদ রোডে ঈদগাহর মাঝে একটা বড় একটা বিল্ডিং, একটা টিনের ঘর দিয়ে, ন্যাচারালি একটা হেরিটেজ বিল্ডিং, গায়ে লাগানো একটা বিল্ডিং আমাদের তো আর সহ্য হচ্ছে না। জি। তখন ডেলি স্টারে ছিল তৌফিক আলী, আমি আর তৌফিক আলী মিলে লিখলাম হুম। খুব একবারে ফার্স্ট পেজে যে একটা হেরিটেজ ভবনের সামনে এটা বানানো যায় হুম। না, হুম। এর শ্রদ্ধাটা ইয়ে করতে হয়। জি। একদিন পরে ফোন পেলাম একবারে টপমোস্ট থেকে, আপনার ঐতিহ্য পড়ে, তখন ছিল ডাল ভাত কর্মসূচি, দেশের মানুষের খাওয়া খাদ্য নাই হুম। আর আপনি ঐতিহ্য নিয়ে করছেন, ঐতিহ্য কি আপনাকে খাওয়া দিবে, এই ল্যাঙ্গুয়েজ। এবং এটা তো হ্যাঁ, ভদ্রভাবে বললাম, আরো কঠিন ভাবে আরো বললাম, কঠিন মানে ভাবে। তখনকার প্রায়োরিটি লিস্টে আসলে ঐতিহ্যটা ছিল পরে। ওনাদের পরে। প্রায়োরিটি লিস্টে মানুষের যে বেসিক নিডটা, জি। নিডটাকে সলভ করার জন্য সবাই ইনভলভ। হুম। তার মানে এই প্রায়োরিটি লিস্টে ঐতিহ্যটা ছিল না। একটা দেশ যখন ডেভেলপ করবে তখন কিন্তু প্রায়োরিটি জি। লিস্টে ঐতিহ্য চলে আসবে। জি। যখন দেশের বাসস্থান দরকার, অন্ন বস্ত্র বাসস্থান ইম্পর্টেন্ট, তখন হুম। কিন্তু ঐতিহ্য দেয় না। কিন্তু ওই সময় যদি ঐতিহ্যটা ভেঙে ফেলি আর যখন ভালো হয়ে যাবে রাখতে পারবো না, আর রাখতে তখন পারবো আমি না। কনজার্ভ না করলে, লিস্ট করে রেখে দিতে পারলে কিন্তু এটা ভবিষ্যৎ প্রজন্ম ঠিক করবে। জি। তো ওই এক্সপিরিয়েন্সটা আমার খুব মনে হয়, ভদ্রলোক আমাকে এমনভাবে বললো। হুম। কিন্তু তারই উল্টা বলি, তার কিছুদিন পরেই জি। আরেকজন, তখন উনি নাম্বার 1 আর্মির, হুম। উনি রূপলাল হাউস সংরক্ষণ করতে শখ হলো, কারণ ওই সময়টা আচ্ছা। অনেক কিছুই করা সম্ভব, হুম। যা ইচ্ছা হুম। অ্যাকোয়ার করে ফেলতে পারে ওই রাইট। রাইট। জরুরি আইন বা ওই সময়। জি। ওনার খুব শখ হলো আরেকটা রেডিসন ব্লু করার, রূপলাল হাউস, আরেকটা রেডিসন রেডিসন ব্লু, ব্লু। ওয়াও। রূপলাল হাউসকে আচ্ছা। কনজার্ভ করতে হবে, হোটেল করতে হবে। হুম। তখন আমার একটু মানে আবার একটু কনজার্ভ করতে তো আমার ইন্টারেস্ট আছেই, আর্কিটেকচার জি। কনজার্ভ, কিন্তু এটাকে হোটেল হিসেবে করলে এটা তো আর জনগণের থাকবে না, এটা তো একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপলের হয়ে যাবে। আমাদের লোকেশন রূপলাল হাউস তো হ্যাঁ, আমাদের কিন্তু 100টা নাই, হ্যাঁ, কিন্তু স্যার একটাই এখানে রূপলাল একটু হাউস। প্রশ্ন যদি করি, যেমন আমি দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলাম। সিঙ্গাপুরে যে ফুলারটন হোটেল, ফুলারটন হোটেল, হ্যাঁ, হ্যাঁ ফুলারটন হোটেল কিন্তু স্যার ছিল কলোনিয়াল পিরিয়ডে ওদের হেড হ্যাঁ পোস্ট অফিস, যেটাকে পরবর্তীতে তারা সংরক্ষণ করে সেটা ফুলারটন হোটেলে কনভার্ট ফাইন। হয়। তো স্যার আসলে, মানে আমি যদি অন্যভাবে একটু চিন্তা করি, আপনার একটা ইন্টারভিউতে আমি শুনছিলাম আপনি বলছিলেন যে পুরনো স্থাপনাকে আমি যদি শুধু মিউজিয়াম করে রেখে দিই, হবে না। একটা আর্টিফেক্ট করে রেখে দিই, তাহলে আসলে তার থেকে ভালো যে ওটা যদি ক্রমাগত মানুষ ব্যবহার করতে থাকে, তাহলে হয়তো ওর সংরক্ষণের গুরুত্বটা বাড়বে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কি স্যার রূপলাল হাউস যদি রেডিসন ব্লু হতো, তাহলে কি খুব মানে হ্যাঁ ক্ষতি হতো? হ্যাঁ, আমি মনে করি ক্ষতি হতো এই কারণে আচ্ছা। যে রেডিসন একটা 5 স্টার হোটেল, মানে একটা একটা বাউন্ডারি হল, জেনারেল পাবলিক যেতে পারবে না। এই হুম। রূপলাল হাউস আমাদের এখন
আফটার আসান মঞ্জিল ওয়ান অফ দ্য বিগেস্ট বিল্ডিং, জি যেটা নদীর তীরবর্তী একটা জায়গায়। এখন কি ব্যবহার হয়, এটা কিন্তু প্রচন্ড স্পাইস, মানে স্পাইসের আড়ত স্পাইসের আড়ত। স্পাইসের আড়ত এটাকে রাইট আড়ত বলে আমি নেগেটিভলি না দেখে হুম এই বাংলার ইকোনমি ডেভেলপ স্পাইসের উপরে, স্পাইস যে ট্রেড স্পাইস রুট ছিল। রাইট আমি ফাইনট আমি একটা স্পাইস মিউজিয়াম হতে পারে, ওদেরকে আমরা নিচে রাখলাম, স্পাইসের স্মেলটাও তো খারাপ না, সবই যে খারাপ তা না। এক্স্যাক্টলি আমি যদি দোতলায় কিছু থাকার জায়গাও করতে পারি, কিন্তু হুম গ্রাউন্ড ফ্লোরটা তো পাবলিককে আনতে হবে, যারা নদীর সাথে সম্পর্কটা তৈরি করার জন্য। ওইটা তো করা সম্ভব, কিন্তু তখন আমি একটা ফাইভ এখন স্টার তো ওই পারফোরেশনটা নেই এখন আসলে নেই। নদীর এটাকে সাথে যদি অরিজিনাল নদীর সাথে সম্পর্ক তৈরি করার, বা পুরানো ঢাকার সাথে নদীর সম্পর্ক তৈরি করা যদি যেত, বা আমরা স্পাইস মিউজিয়াম কিন্তু করতে পারতাম একটা, ওখানে একটা অংশে, নট জি পুরো জি বিল্ডিং এ। তারপরে আমরা উপরে হয়তো কিছু থাকার জায়গা, কিছু অন্য পাবলিক অ্যাক্টিভিটি, হুম তাহলে হয়তো কি অনেক ধরনের অ্যাক্টিভিটি সবাই এটার থেকে কিছু আহরণ করা যেত। জি পুরনো বিল্ডিং তো ধ্বংস করা যায় না, কিছু নেওয়া যায় না, রাইট ওটার থেকে শুধু রিসিভ করা যায়, হুম দেওয়া যায় না। কিন্তু এখন তা এই যে আমরা রিসিভ কি করবো, আমরা জ্ঞান আহরণ করব। তাইলে যদি আমি বন্ধ করে দিই সবার জন্য, হুম তাহলে তো আমি জ্ঞানটা আর পাবো না। হয়তো বিল্ডিং এখন যদি আমার জয়পুরের মতো 100টা জমিদার বাড়ি থাকে, জি ন্যাচারালি আমি 100টাকে পাবলিক করব, কিছু মিউজিয়াম করব, কিছু হ্যাঁ হোটেল করব, নিশ্চয়ই নানাভাবে করব। নিশ্চয়ই যার অনেক আছে, যার একটাই আছে, এটাকে আমি আসলে একটা গোষ্ঠীর জন্য দেওয়া হচ্ছে, কমিউনিটির জন্য দেওয়াটা ভালো আর কি। সেই জন্যই আমি তখনকার চিন্তা করেছিলাম যে এটা না করে ওনাকে আলাপ করলাম, উনি তখন এগ্রি করলো না। আমরা ইনভেস্ট আচ্ছা করব, আমাদের রিটার্ন লাগবে, হুম ইকোনমিক হুম রিটার্ন। তো ইকোনমি রিটার্নটা লাগবে। রাইট তো রিটার্নটা লাগবে মানে আমার অ্যাডাপটিভ রিইউজ করতে হবে। হুম তো রিটার্নটার অ্যাকচুয়ালি অনেক ধরনের ওয়ে আছে। রিটার্নটা কেবল ডাইরেক্ট ক্যাশ বেনিফিট তা না। হুম আমি যদি এরিয়া ডেভেলপ করে যাই, পুরো এরিয়াতে যে একটা বিজনেস ডেভেলপ, ট্যুরিজম ইন্ডাস্ট্রি ডেভেলপ করে যাবে, রাইট তাহলে তো আমার ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারবে। একটা রাইট বিল্ডিং শুধু বিল্ডিং না, হুম বিল্ডিংটা পুরো কমিউনিটিকে সার্ভ করতে হবে। কমিউনিটির লোকেরা নিজস্ব একটা পুরনো খাওয়ার দোকান তৈরি করলো, হুম বুটিক শপ পাশে তৈরি করলো, ওরও তো লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে এই একটা বিল্ডিংকে এক্স্যাক্টলি ঘিরে। তার এক্স্যাক্টলি মানে ওই ইকোনমিটা জেনারেট না করলে কিন্তু কেউ পুরনো বিল্ডিং রাখবে না। ও নিজের ভিতরেও করতে হবে, মানে ব্যবহার করতে হবে, মিউজিয়াম হিসেবে আর্টিফ্যাক্টস এটা চলবে না। রূপলাল হাউসের যে উদাহরণটা দিলেন যে রূপলাল হাউসকে রেডিসন ব্লু তে কনভার্ট করার ক্ষেত্রে আপনি যে অবজেকশনটা দিয়েছেন হ্যাঁ এবং রূপলাল হাউস আসলে ওই এলাকার ট্যুরিজম এবং ওভারঅল ওখানকার যে ঐতিহ্য সেই জায়গাটাতে আসলে পজিটিভলি কিভাবে রোল প্লে করতে পারে আহ, সেই পয়েন্ট থেকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই তার মানে ইকোনমিক ভ্যালুয়েশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মানে শুধু সংরক্ষণ মানে শুধু সচেতনতা তৈরি করলে হবে না সেটা স্কুলের কারিকুলামের থ্রুতে হোক বা মিডিয়ার বিভিন্ন অনুষ্ঠানের আপনি যেগুলো এক্সাম্পল বললেন সেগুলোর মাধ্যমে হোক অথবা আপনারা কিছুদিন আগে একটা চমৎকার কাজ করেছেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের 4th ইয়ারের স্টুডিওতে আপনারা কিছু হেরিটেজ ট্রেইল নিয়ে কাজ করেছেন এবং সেগুলোর বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে আপনারা একটা এক্সিবিশনও করেছেন কিন্তু তার সবকিছুর পরে আসলে ইকোনমিক ভ্যালুয়েশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যে একজন সাধারণ মানুষ যার পৈতৃক জমি আছে পুরান ঢাকায় আমি যদি শাঁখারী বাজারের উদাহরণ ধরি শাঁখারী বাজারের বাড়িগুলো আমি যতটুকু জানি আপনি আরো বেটার বলতে পারবেন যে এটা এখনো ঠিক এনলিস্টেড হেরিটেজ বিল্ডিং হিসেবে এটা এনলিস্টেড হয়নি কিন্তু আর্কিওলজি ডিপার্টমেন্ট থেকে একটা ডেভেলপমেন্ট কন্ট্রোল দিয়ে রেখেছে যে ওই বাড়িগুলো ভাঙা যাবে না কোনো পরিবর্ধন করা যাবে না তো আমি যদি একজন সাধারণ নাগরিক হই আমার তো চিন্তা থাকবে যে আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ওই ওই জমিটাকে আমি যদি ডেভেলপারকে দিয়ে দিই বা শাঁখারী বাজারে 2-3টা জমি কনসলিডেট করে যদি আমি ডেভেলপারকে দিয়ে দিই এটা আমার ভবিষ্যৎ প্রজন্মের আম, জন্য একটা ইকোনমিক সিকিউরিটি সেটা তৈরি করবে আম, এছাড়াও ওই বাড়িগুলো যথেষ্ট পরিমাণে রিস্কি হয়ে গেছে মানে যে কোনো সময় মাথার উপর ছাদ ভেঙে পড়তে পারে তো এরকম একটা পরিস্থিতিতে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি কেন কনজারভেশনের ব্যাপারে আগ্রহী হব বা মানে কি লাভ আমার এই যে ডেভেলপমেন্ট কন্ট্রোল অ্যাক্ট দিয়ে রেখেছে আমি না পারছি আমার বাড়ির কিছু করতে না পারছি নতুন কিছু করতে না পারছি এখান থেকে কোনো ওই যে ইকোনমিক ভ্যালুয়েশন সেটাও আমি ঠিক পাচ্ছে না এক্সট্রাক্ট করতে পারছি না তাহলে আমি কেন আগ্রহী হব আসলে অনেক। তোমার প্রশ্নগুলো অনেকগুলো, আমি আচ্ছা লাস্ট প্রশ্ন থেকে শুরু ওকে করি। ইকোনমিক জেনারেশন হইতে হবে,
আমি এক্সাম্পল দিয়ে বলি, দুইটা কুমিল্লার পেয়ারা ভান্ডার এবং মাতৃ ভান্ডার, দুইটা মিষ্টির দোকান। জি। ওদের এত ইনকাম, পুরো বাংলাদেশের মানুষ কিন্তু নামটা জানে। হুম। ওরা কিন্তু এখনো ওই দুটো ঘর একই রকম রেখে দিয়েছে। আচ্ছা। ওরা এটাকে ভেঙে টাইলস টাইলস দিয়ে যদি দোতলা তিনতলা হুম। সুন্দর করতো, ওর হুম। তো অনেক টাকা, করতেই পারে, ওরা কিন্তু জি। করেনি। হুম। ওরা বুঝেছে আদি আদলটা রাখলেই ওর এই মিষ্টিটা বেশি সেল হবে। আচ্ছা। ও ইকোনমিক্সটা ধরতে পেরেছে যে জি। পুরনো বিল্ডিংকে নিয়ে সে কিভাবে ব্যবসা করবে, জি। এটা সবাই ধরতে পারে না। হুম। ও যেহেতু ধরতে পেরেছে, যেমন ওল্ড টাউনে আমরা জানি অনেকগুলো হেরিটেজ রেস্টুরেন্ট হয়েছে। হুম। ওরা কিন্তু বুঝতে পেরেছে এটাকে আমি এখন হেরিটেজ এবং রেস্টুরেন্ট ব্যবসা এবং হেরিটেজ একসাথে করা যায়। হ্যাঁ, কিন্তু এটা স্যার ওগুলো তো স্যার ওটা একটা লেভেলে ব্যক্তিগত রেনোভেশন করেছে। রেনোভেশন করে হ্যাঁ। নতুন ইউজ ব্যবহার করছে, হ্যাঁ। ব্যবসায়িক ইউজ। জি। সেই জন্য অ্যাকচুয়ালি আমরা যেটা করেছি, আমি দুটো এক্সাম্পল দিই। হুম। আমরা একটু আগে যেটা বলছিলাম, আমরা ফরিদপুরে একটা বাড়ি ছিল, ভাঙা বাড়ি, আচ্ছা। অনেক চামচিকা ইয়ে ছিল। এটাকে হুম। আমরা পুরোটা, ওরা উইকেন্ড হাউস বানাতে চেয়েছিল, হুম। ভেঙে নতুন একটা ডিজাইন করার জন্য আমাকে নিয়ে গেলো। আমি বলছি, "না, এটা কি করা যাবে?" হুম। পুরো বাড়িটা রেস্টোর করে এখন এটা সোর্স অফ এয়ার বিএমবির মতো হয়ে গেছে। হুম। ঢাকায় বসে ওরা 4টা রুম এবং পুরো ফ্যামিলি, সবার মনে হচ্ছে ওরা বোধহয় আদি রুটটা খুঁজে পেয়েছে। হুম। আমেরিকা থেকে আসতো ফরিদপুর, এক এক রাত হলো ওই বাড়িতে যা থেকে আসে। আচ্ছা। তার মানে কি, এখন ইকোনমি জেনারেট হচ্ছে, ওর প্রাইডটাও তৈরি হয়েছে, ফ্যামিলির ঐতিহ্যটা ধরে রাখছে। তো হুম। এই যে ইকোনমি জেনারেট যে কোনো মূল্যে করতে হবে। হুম। শাঁখারীবাজারের যে সমস্যা বা অন্য এলাকায়, জি। যে এদের কিন্তু এদের বিল্ডিং গুলো অবস্থা ঝুঁকিপূর্ণ। হুম। অতএব ঝুঁকিপূর্ণ মানেই যে বিল্ডিং গুলা ভেঙে পড়বে তা না, কিন্তু কোনো আচ্ছা। প্রমাণ নাই শাঁখারীবাজার। হুম। এই বিল্ডিং গুলো হলো সেই আমাদের বেঙ্গল আর্থকোয়েক থেকে বড় বড় আর্থকোয়েকে কিন্তু বিল্ডিং একটাও ভাঙেনি। একটা হয়নি। ভাঙছে কখন? যখন একজন ডেভেলপার একটা বিল্ডিং ভেঙে বেসমেন্ট করতে গেছে, হুম। পাশের বিল্ডিংটা পড়ে গেল। আচ্ছা। এছাড়া কিন্তু ভাঙে নাই। তার মানে জি। ডেভেলপার ওখানে বিল্ডিংটা বানাতে যেয়েই কিন্তু সবার, ওর সর্বনাশটা স্ট্রাকচার করেছে। যত ছিল, স্ট্রং হুম। স্ট্রাকচার ছিল, সব ছিল। এই যে চুনসুকি দিয়ে করা আর্থকোয়েক রেজিস্ট্যান্স বিল্ডিং, এবং তার যে বিল্ডিং খুব চিকন এবং লম্বা, হুম। মনে হচ্ছে মানুষ অন্ধকারে স্যাঁতসেঁতে পড়ছে, তা কিন্তু না। জি। নানা লেভেলে কোর্টিয়ার আছে, কোথাও হুম। লাইট রিফ্লেক্টেড হয়ে আসে, কোথাও ডিফ্লেক্ট হয়ে আসে। হুম। মানে সুন্দর একটা আলো ছায়া সংসদ ভবনে যেটা দেখি, জি। লুইয়া খান যেখান থেকে ইন্সপায়ার হয়, সেই শাঁখারীবাজার থেকে লুইয়া, ওল্ড টাউন থেকে ইন্সপিরেশনটা ওনার আসে। পুরো বিল্ডিং এ কোনো ন্যাচারাল লাইট নাই, কিন্তু হুম। ডিফ্লেকশন। এই শাঁখারীবাজার এখানে যদি আমরা ইকোনমি ইনসার্ট করতে পারি, হুম। ব্যবসা ইনসার্ট করতে পারি, নানাগুলো রোডটাকে খুব শর্টকাট, জাস্ট একটু রোডটাকে ঠিক করে দেওয়া, কিচ্ছু করা দরকার নেই, তাহলে কিন্তু শাঁখারীবাজার অটোমেটিকলি জেনারেল। ওই লোক কিন্তু আর ভাঙবে না। ও যদি রাইট। দেখে এটাতে একটা শাখা যদি এখন 200 টাকা শাখা যদি 600 টাকায় সেল করতে পারে, ও হুম। কেন এটাতে ভাঙবে? এখন 600 টাকাতে সেল করার জন্য ঢাকা থেকে লোক নিতে হবে, তাহলে লোকটা রাইট। কিভাবে যাবে? হুম। লোক যাবে তখনই আমরা যদি একটা ট্রেলের ব্যবস্থা করি। এই ট্রেল করেই লোকদেরকে 10টা হেরিটেজ বিল্ডিংকে কানেক্ট করবে একটা লিঙ্ক দিয়ে। জি। তখন লোকজন যাবে। হুম। শুধু বিল্ডিং দেখবে না, আমরা কিন্তু বিল্ডিং রেস্টোরের কথা বলছি। ট্রেলটা করেছে সিটি কর্পোরেশন, করতে পারে। এই ট্রেলের মধ্যে থাকবে ওল্ড টাউনে খাওয়া। এই ট্রেলের মধ্যে আমরা কোথাও বিরিয়ানির দোকান, ইয়ের দোকান, মানে জি। ওদের কালচারটাকে নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু জি। একটা ব্যবসাও হবে। হুম। সবাই ট্রেলটাকে প্রিজার্ভ করবে। হুম। আর ট্রেলটাকে জাস্ট গুছানো। হুম। আমি চাই না ওটাকে বড় করে রোড করা, 20 ফিট তৈরি করা, আমরা যেটা যে হুম। বড় রাস্তা না, যা আছে তাই। হুম। জাস্ট একটু গুছানো, পরিষ্কার করা, জি। এবং ফ্লোর ম্যাটেরিয়াল গুলো চেঞ্জ করা। তাহলে কিন্তু লোকদেরকে আকর্ষণ তৈরি করবে। নতুন ঢাকার লোকেরা, টুরিস্টরা যাবে। টুরিস্টরা গেলেই কিন্তু ইকোনমি জেনারেট করা শুরু করবে। তখন কিন্তু ও দেখবে যে আমার পুরোনো বিল্ডিং যা আয় হয়, 7 তলা বিল্ডিং এ তা হবে না। আর রাইট। গভর্নমেন্টের না, হবে না। হুম। হুম। তাহলে আমি এটাই রাখবো। আমি ভেঙে করলে তো আমি জাস্ট ফ্ল্যাট ভাড়া দিব। জি। আর সরকারের একটা আইন আমরা গত অনেক দিন যাবত চেয়েছিলাম, টিডিআর, ট্রান্সফার অফ ডেভেলপমেন্ট রাইট। আচ্ছা। ওল্ড টাউনের লোকদের যদি ট্রান্সফার অফ ডেভেলপমেন্ট রাইটটা দিতে পারি, হুম। তো একটা লোকও ভাঙবে না। যে উপরে যে 4 তলা করতে পারে না, হ্যাঁ। পাশের লোক করে ফেলছে, ডেভেলপার 6 তলা, জি। 7 তলা, হুম। এই 5 তলা যদি সে সেল করতে পারে, ট্রান্সফার করতে পারে গুলশান অ্যাভিনিউতে, বড় বড় রাস্তায়, হুম। তাহলে ওর ইকোনমি ওখান থেকে আসবে, পয়সাও আসবে, রাইট। তার ফ্যামিলি হেরিটেজও থাকলো, হুম। ইনকাম হলো। ও মানে আরো ইচ্ছা করে, এখন যেটা হয় মানুষ ভেঙে ফেলে, ভাই আমার এখন হেরিটেজ বিল্ডিং ছিল না। আর টিডিআর হলে লোকজন আরো রেখে বলবে, ভাই আমারটা পুরানো বিল্ডিং, একটু রাখেন আপনারা। স্যার টিডি জাস্ট রিভার্স। মানে আসছে এরকম মানে টিডিএস আমরা 2020-এ হুম। অলরেডি গ্যাজেট হয়ে গেছে বিএনবিসিতে, কিন্তু আজকে আচ্ছা। 4 বছরে ওটা এখনো ইমপ্লিমেন্টেশনে যায়নি। ইভেন আচ্ছা। ড্যাপের মধ্যে টিডিআর আছে, কিন্তু টিডিআর নিয়ে আলাদা কমিটি করে সরকার চাচ্ছে করতে। এই করার জন্য অলরেডি সরকার তো সবই হুম। স্লো, এটা প্রায়োরিটি লিস্টে নাই। যখন এটা জি। আসবে তখন ওল্ড টাউনের আসলে আমরা যে ভয়টা পাচ্ছি বিল্ডিং ভেঙে ফেলবে, মানুষ আর ভাঙবে না।
তার ইকোনমি দরকার, একটা ভালো জীবন দরকার তার ছেলেমেয়ের জন্য। জীবনটা এক্স্যাক্টলি। তখনই আসবে উপরেরটাকে আমরা অন্য জায়গায় ট্রান্সফার করবো, এটাতে একটা সুন্দর ইকোনমি জেনারেট করবে, তাহলে ওরা রাখবে, নাহলে একটা বিল্ডিংও রাখবে না। কিন্তু স্যার এই পয়েন্টেই আমার সবসময় যেটা মনে হয় যে আইন হচ্ছে আপনাদের মতো যারা একদম ডেডিকেটেডলি বছরের পর বছর এই কনজারভেশন নিয়ে কথা বলে যাচ্ছেন, আপনি আর্কিটেক্ট তৈমুর, হ্যাঁ, আপনারা কথা বলে যাচ্ছেন এবং এই শহরের বয়স 400 বছর, রাজধানী হিসেবে। রাজধানী হিসেবে বয়স 400 বছর, বসতি বা সেটেলমেন্ট হিসেবে তো আমরা রিসেন্টলি জানতে পেরেছি যে 2500 বছর হতে পারে। এবং এখানে গঙ্গারিডি নামে সভ্যতা ছিল এবং যেটা এখনো আনট্রেসড অবস্থায় আছে। তো এত কিছুর পরও আহ, আমরা আসলে যথেষ্ট গর্ববোধ করতে পারছি না। আপনি যে বললেন যে সরকারি তরফে এক ধরনের স্লো মোশন, হ্যাঁ, যে কোনো এই সংক্রান্ত আইন বা এই সংক্রান্ত উদ্যোগ নেয়ার ক্ষেত্রে আহ, এইটা আমরা পারলাম না কেন? মানে এটা কি শুধুমাত্রই আমাদের পলিটিক্যাল উইল, রাষ্ট্রীয় নীতি, এইটার ব্যর্থতা, নাকি আমাদের মানে নাগরিক সমাজ হিসেবে আমি যদি বলি ওই জায়গাটাতেও আমাদের কোথাও একটা ব্যর্থতা আছে? তাই বারবার বলি যে শিক্ষার ব্যর্থতা বা আমাদের ভিশনের ব্যর্থতা বা দেখার ব্যর্থতা। হুম হুম আমি ঢাকা গেটের উদাহরণটা দিই বলি আর কি। হুম, ঢাকা গেট তখন তদানীন্তন যিনি ছিলেন জি, অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে, হুম ওনার বড় চাওয়া ছিল যে এই বিল্ডিংটা হারিয়ে গিয়েছিল, দেখা যাচ্ছিল না, হুম, এটাকে পাবলিককে দেখাতে হবে, জি, এমন একটা ডিজাইন করতে হবে। হুম, একটা তো বিল্ডিংটাকে সংরক্ষণ, দ্যাট ইজ নাম্বার ওয়ান, জি, দ্যাটস টেকনিক্যালি হুম, বিল্ডিংটাকে বা ওয়াল দুইটাকে রক্ষা করা, হুম, ওটা ইম্পর্ট। তার থেকে বড় হচ্ছিল আরবান ডিজাইনের পয়েন্ট অফ ভিউতে, এটাকে জি, যখনই ওই এলাকায় যাবে লোকজন যেন এটাকে আইডেন্টিফাই করতে পারে ইজিলি। শুধু তাই না, হুম, ওনার একটা চাহিদা তুলবে বিল্ডিং ম্যাটেরিয়ালটা কি হবে, আমার বাংলাদেশি ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে। হুম, মধ্যপাড়া গ্রানাইট দিয়ে আমরা ফ্লোরগুলো করেছি। আচ্ছা, তার মানে এই যে একটা ভিশন যে হুম, আমার লোকাল ম্যাটেরিয়ালকেও ব্যবহার করতে হবে, হুম, শুধু বিল্ডিং রেস্টোর করা ইম্পর্টেন্ট না, লোকাল জি, আর্ট, লোকাল কালচার, লোকাল ম্যাটেরিয়ালকে ব্যবহার করা, তাহলে কিন্তু হবে। জি, এই ভিশনের লোক তো কিছু কিছু তো আছে, হুম, সবাই যে নাই তার এটা যখন নাম্বারটা বাড়বে হয়তো জি। আমরা আরো বেশি কাজ করতে পারবো, বা দেশেও ঐতিহ্যের প্রতি আগ্রহটা বাড়বে। স্যার, এখান থেকে আমার আরেকটা বিষয় নিয়ে একটা উম, মানে এটা আমার অনেক দিন থেকেই মনে হয়েছে যে আরবান হেরিটেজ কনজারভেশন বিভিন্ন দেশে হয়েছে। আমি যদি সাউথ ইস্ট এশিয়ার দিকে তাকাই, পেনাং, মেলাকা, হ্যাঁ, এরকম অনেকগুলো এক্সাম্পল আমরা দেখবো যেখানে আসলে কলোনিয়াল শহরকে, পুরনো শহরটাকে প্রিজার্ভ করা হয়েছে। এমনকি সিঙ্গাপুরেও হয়েছে। এখানে একটা কমপ্লেইন বারবার আসে, সেটা হচ্ছে টোকেনিস্টিক আরবান হেরিটেজ কনজারভেশন। অর্থাৎ যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে হ্যাঁ, বিল্ডিংটা আছে, ইনফ্রাস্ট্রাকচারটা আছে, অর্নামেন্টেশন আছে, ওগুলোকে প্রিজার্ভ করা হচ্ছে, কিন্তু ওগুলোর কারণে যখন প্রপার্টি ভ্যালু বেড়ে যাচ্ছে, ওই এলাকার ওভারঅল প্রপার্টি ভ্যালু বেড়ে যাচ্ছে, ল্যান্ড ভ্যালু বেড়ে যাচ্ছে, তখন ওখানে যারা অরিজিনাল যারা ছিলেন এবং তাদের যে জীবিকা, অরিজিনাল ব্যবসা, হ্যাঁ, সেগুলো আর টিকতে পারে না, সেগুলো সরে যায়। যে কারণে আমরা সিঙ্গাপুরের অ্যারাব স্ট্রিটে গেলে দেখি স্টারবাকসের দোকান, কিন্তু লোকাল যে চা আর কফির দোকান ছিল সেগুলো সব ওখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে, কারণ প্রপার্টি ভ্যালু বেড়ে গেছে। এটা এক ধরনের জেন্ট্রিফিকেশন। হ্যাঁ, তো এইটা নিয়ে অনেক সমালোচনা আছে, তাত্ত্বিক সমালোচনা আছে। তো ওই জায়গাটাতে স্যার আপনার কি কখনো মনে হয়েছে যে এই যে হেরিটেজ ট্রেল বা যে কনজারভেশনের উদ্যোগগুলোর কথা আমরা বলছি, এগুলো কোনো একটা জায়গায় ওখানকার অরিজিনাল অধিবাসীকে যেমন এক ধরনের ইকোনমিক বেনিফিট দেবে, আবার একই সাথে ছোট ছোট অনেক ব্যবসাকে ওখান থেকে উৎখাত করার একটা সম্ভাবনা তৈরি হবে? এটা কি স্যার আপনার কখনো মনে হয়েছে, বা হ্যাঁ, মনে তো এটা হওয়ার হয়েছে। এটা সম্ভাবনা কি আছে? সম্ভাবনা আছে, কিন্তু এটার যে রিয়েল আরবান কনজারভেশন যদি আমরা চিন্তা করি, আরবান জি, কনজারভেশন কিন্তু নতুন ঢাকার কোনো ব্যবসায়ীকে ওখানে বসানো না। হুম, স্টারবাকসে ওখানে বসালে কিন্তু আর আরবান কনজারভেশন হবে না। জি, জি, আমরা এক্সিবিশন যেটা হেরিটেজ টেলের কথা বলবো, আমরা চকবাজার জি, নিয়ে কাজ করি। জি, তাহলে চকবাজার একটা নিজস্ব আইডেন্টিটি আছে হুম, এবং ওইটাকে ভ্যালুসটা আরো বাড়াইতে হবে। জি, তার মানে ওখানে একটা ক্রাউড আছে, হুম, এই ক্রাউডটাকে বলি আমি যদি ভয় পাই হবে না, হুম, ক্রাউডটা নিয়েই বসবাস করতে হবে। রাইট, আমরা স্টুডেন্টরা কি করলো, ওই একটা স্ট্রিটকে পেডিস্ট্রেন করে দিয়ে হুম, ওদের ব্যবসায়ীদেরকে ওখানে ইনভলভ করা, হুম, কখনো উপরে একটা শেডের মতো তৈরি করা, ঘুড়ি দিয়ে, কখনো সামিয়ানা দিয়ে, জি, বছরের নানা সময় এক এক সময় এক একটা
পরিবেশ তৈরি করা। হুম। কেন করলো? ওই ব্যবসায়ীরা যেন ওখানে ইনকাম করতে পারে। ওই জি। পরিবেশে কিন্তু এই স্টারবাকস ওখানে হবে না। ওই পরিবেশে কিন্তু এই নুরানি লাচ্ছিটাই হবে। ওই হুম, পরিবেশে যে আমরা বড় বাপের ইফতারি পোলাও বা ওই হুম, জিনিসগুলোই কিন্তু ওই পড়বে। হুম, হুম। তার মানে আমার কনজারভেশনটা হইতে হবে ওটাকে টার্গেট করে। আচ্ছা। তার মানে আমার যে এরিয়াটা আমরা ডেভেলপ করব এটা কিন্তু আমার পুরানো ঢাকার কালচার, ট্যাঞ্জিবল, হুম, হুম। ইনট্যাঞ্জিবল সব। খালি ট্যাঞ্জিবল নিয়ে চিন্তা করলে হবে না। বিল্ডিং এর এলিমেন্ট ইজ নট ইম্পর্টেন্ট। ইনট্যাঞ্জিবলটা অনেক, অনেক বেশি দরকার। স্যার এক্স্যাক্টলি এই পয়েন্টটাতে আমি যদি এখন একটু মানে আমরা তো আসলে শুধু সমস্যা নিয়ে কথা বলতে হুম, চাই না, শুধু তর্ক আর বিতর্ক করতে চাই না। আমরা আসলে একটা ওয়ে ফরওয়ার্ড চাই আমাদের শহরের জন্য। এই যে ৪০০ বছরের হুম, শহর এটা নিয়ে তো এতদিন ধরে আমরা আসলে যতটা গর্ববোধ করা উচিত ছিল ততটা করে, গর্ববোধ করিনি। যতটা অ্যাওয়্যার হওয়া উচিত হুম, ছিল, সংবেদনশীল হওয়া উচিত ছিল আমরা হইনি। কিন্তু তারপরেও আমরা এখনো আশাবাদী থাকতে চাই। তো যেমন আপনি যখন ঢাকায় এসছেন, আপনি যখন আমাদের সাথে কথা বলেন, হ্যাঁ। তখন আপনি বলেন যে, "আমার সময় ঢাকা খুব সুন্দর ছিল।" আমি যখন আমার ১০-২০ বছর পরের আ প্রজন্মের সাথে কথা হুম, বলি, আমি বলি, "আমার সময় ঢাকা খুব সুন্দর ছিল।" তো আমার মনে হয় আরকি যে, আমার ছেলের প্রজন্ম আসলে ওর পরবর্তী প্রজন্মকে এটাও বলতে পারবে কিনা যে, ঢাকা তোমার সময় থেকে আমার সময় ঢাকা সুন্দর ছিল। এরকম বলার মতো স্মৃতি ওর থাকবে ভান্ডারে কিনা? থাকবে কিনা এই জায়গাটা নিয়ে আমার একটা আম, চিন্তা হয় এবং ওই জায়গাটা থেকেই স্যার আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আম, আমরা তো বদল চাই, হুম, হ্যাঁ, এবং আমরা এই বদলটা আসলে আহ, পুরনোকে ঝেড়ে ফেলার আমাদের একটা জাতিগত টেন্ডেন্সি আছে হুম, যে কেউ নতুন কেউ এসে পুরনো করে। সবকিছু ঝেড়ে ফেলে দেয়, কিন্তু আমরা মনে করি যে এখানে কোনো একটা মধ্যবর্তী অবস্থানে দেওয়া থাকারও জায়গা আছে যেখানে আমি পুরনোকে রেখে আমার নতুনকে নির্মাণ করব। তো স্যার ওই জায়গাটাতে আপনি আপনার অবস্থান থেকে ঢাকার বদলের জন্য যদি আপনাকে সুযোগ দেওয়া হয় আপনি কি করবেন আপনার জায়গা থেকে? ওকে। সবাই বলে আগে ঢাকা ভালো ছিল, এখন খারাপ। হুম। আমি কিছুটা মানতে নারাজ। আচ্ছা। এক ধরনের গ্রুপ বলছে ঢাকার হাই ডেনসিটি। আমি হুম। কিন্তু এই জনসংখ্যাই আশীর্বাদ। জনসংখ্যা আচ্ছা। অভিশাপ নয়। হুম, হুম। আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে ক্রাউডের মধ্যে বাস করতে বেশি পছন্দ করি। জি। গরমের মধ্যেও বাস করতে বেশি এসি থেকে বসাচ্ছে। এত আচ্ছা। লোককে আমি এনজয় করি। তো হুম, এইটা কিন্তু একটা মাইন্ড সেটআপের বিষয় আছে। জি। আমি যদি মনে করি সবাইকে সরায় দিতে হবে, হুম, একবারে স্ট্রিম সুন্দর পরিচ্ছন্ন হাই স্পিডে রাস্তায় গাড়ি যাবে, তাহলে কিন্তু ওইটা ঢাকা থাকবে না। এই যে সবাই এখন বলে সিঙ্গাপুর বানাবে, তাহলে সিঙ্গাপুর, ওই সিঙ্গাপুর আমি চাই না। আমি চাই এখানে হাজার, হাজার লোক হাঁটবে, হাজার, হাজার লোক ফুটপাতে ইনফরমাল সেক্টরে ব্যবসা করবে। সেটাই তো ঢাকার আনন্দ। আচ্ছা। হুম, আমি যেমন চকবাজার দিয়ে দেখি। আমি ওই চকবাজার চাই। হুম, আমি হুম, এখন তো ইদানিং সরকারের প্ল্যান করতেছে পুরা বুড়িগঙ্গার থেকে 6 লেনের রাস্তা করবে। আমি তো প্রচন্ড অপোজ করতেছি নানা জায়গায়। হুম। 6 লেনে অপোজ করলে তো হলো হাই স্পিড গাড়ির জন্য তো পুরানো ঢাকা তৈরি করা না। এই যে এক্স্যাক্টলি। মানুষ, মানুষ ওখানে যাবে, নদীর পাড়ে বসবে, ফুচকা খাবে, ওল্ড টাউনে খাওয়া, এটাই তো মানে এটার ঐতিহ্য। অর্থ হচ্ছে যে বুড়িগঙ্গা আসলে মানে শহর থেকে আমাদের আলাদা করে শহর ফেলা, থেকে আলাদা করে পুরোপুরি ফেলা। বিচ্ছিন্ন হ্যাঁ, হয়ে যাবে। এটা করা উচিত না। তাহলে কি করা উচিত? যেটা আমি কেমন ঢাকা দেখতে চাই যেমন। জি। আগে দেখা ভালো আমি ওকে বুয়েটে ভর্তি হই যখন 77 এ আসি, 78 থেকে শুরু। ছোটকালে ঢাকায় কয়েকবার হুম, অনেকবার আসা হয়েছে। হুম। যেহেতু ছোটকালে বেড়ানোর জন্য আত্মীয় চাচার বাসায় আসা। জি। চাচার বাসা ছিল সিদ্ধেশ্বরী। তখনও আমি দেখছি সিদ্ধেশ্বরী শান্তিনগর আমাকে জুতা কিনতে দিল। আমার এখনো স্মৃতিটা মনে আছে। জুতাটা পরে আনলেও পাবো। কিন্তু আমি হাতে আনতে হলো পানি ভর্তি। হঠাৎ বৃষ্টি পড়লো পানি। তার মানে আচ্ছা। আজকে থেকে ৭০ বছর আগেও কিন্তু ওয়াটার লগিং ছিল, এখনো আছে। এখনো আছে। হুম, তখন ছিল এক এরিয়াতে, এখন হয়তো হুম, অন্য এরিয়াতে শিফট করেছে। হুম, হুম, তাহলে এই ওয়াটারলং এ যে ঢাকার ব্লু নেটওয়ার্কটা আমি যদি পুরনো ঢাকার যে হুম, ক্যানেলগুলোকে যদি রিভাইভ করতে পারি, যদি ধোলাইখাল রিভাইভ করতে পারি, হুম, ওল্ড বুড়িগঙ্গা রিভাইভ করতে পারি, বা একটা ব্লু নেটওয়ার্ক তৈরি করতে পারি, একটা লোক যদি আমার আম, হাজারীবাগ থেকে শুরু করে গুলশান পর্যন্ত নদীতে চলে নৌকায় চলে আসতে পারে, হুম, এর থেকে তো সুন্দর শহর হতে পারে না। এখন রাইট। আমরা সোনারগাঁর মোড় থেকে বা কারণ বাজার থেকে গুলশান যেতে পারি, হুম, এটা যদি পান্থপথ দিয়ে এক্সটেন্ড করে আমি হাজারীবাগ পর্যন্ত যেতে পারি কোনো মতে, হয়তো জি। ছোট টানেল কোথাও কোথাও
হুম স্মল, কোথাও বড়, খুবই তাহলে ন্যারো তো তৈরি এই ঢাকার তো আবার আদি ঢাকার স্বপ্নতে ফিরে আসতে যাবে। তো জি স্বপ্ন আমি এখনো দেখি ঢাকা নষ্ট হয়নি। এখনো স্কোপগুলো আছে, যদি আমরা রিভাইভ করি তাহলে কিন্তু ঢাকাকে আবার তিলোত্তমা ঢাকায় পরিণত করা যাবে, যে আদি ঢাকায়, যেই ঢাকা আমরা আগে দেখেছিলাম আর কি। তো সেটা একটা বড় স্বপ্ন। মানে হ্যাঁ। শুনে আশা আশা হচ্ছে আর কি যে আমার ছেলের প্রজন্ম তার হুম, পরবর্তী প্রজন্মকে বলার মতো কিছু থাকবে থাকবে। হয়তো। স্যার একটা খুব ইম্পর্টেন্ট কথা আপনি বললেন একটু আগে যখন আমরা ওই টোকেনিস্টিক আরবান কনজারভেশনের কথা বলছিলাম, তারপর লোকাল কমিউনিটির কথা বলছিলাম। আহ, আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন, পুরান ঢাকায় কাজ করেছেন বা অন্যান্য শহরেও আপনি কনজারভেশনে কাজ করেছেন। তো উম, একটা তো হচ্ছে যে লোকাল কমিউনিটি নিজ নিজ আগ্রহে ওই সেন্স অফ বিলঙ্গিং বা প্রাইড থেকে আম, সংযুক্ত হবে, ফান্ড করবে। যেমন আপনি আম, কিছুক্ষণ আগে আমাদের যখন গল্প হচ্ছিল, আপনি এখন যে কাজটা করছেন ক্রিশ্চিয়ান সেমেটারিতে, যে আম, যে কবরগুলো আছে সেগুলোর আপনি কোনোটা আপনি বললেন 1680 সালের, কোনোটা বললেন 20 সালের। 1720 সালের। আম, এবং এটার ফান্ডিংটা আসছে হচ্ছে ওই কবরগুলোতে যারা আছেন শায়িত, তাদের চতুর্থ বা পঞ্চম প্রজন্ম, তারা আসলে ফান্ড করছে এই কবরগুলোর রক্ষা করেন। সংরক্ষণের জন্য। তো তার মানে লোকাল কমিউনিটির একটা ভূমিকা আছে। তো আমার যেটা দুশ্চিন্তা হয় যে আমরা তো গর্ববোধই করি না। হুম সেখানে আসলে লোকাল কমিউনিটি কতটা আসলে এই কাজগুলোর সাথে সম্পৃক্ত হবে? আপনার অভিজ্ঞতা কি বলে, আসলে কি লোকাল কমিউনিটিকে সম্পৃক্ত করার আম, মানে হচ্ছে কিনা, এবং সামনেও এটা সম্ভাবনা কতখানি? আসলে আমি বিশ্বাস করি সম্ভাবনা অনেক। একটা আচ্ছা। হলো প্রসেসের থ্রুতে, আমার নিজের একটা এক্সপিরিয়েন্স আমি হুম বলি। আমি কেরানীগঞ্জে বিগত সরকারের এক মন্ত্রী, উনি হুম একটা পুরনো মসজিদ তৈরি করলো, নতুন একটা মসজিদ তৈরি করলো। হুম নতুন মসজিদটা তৈরি করতে ওনার 6 কোটি টাকা খরচ হলো। জি আমার পুরনোটা সংরক্ষণ করে 40 লাখ টাকা মাত্র খরচ হলো। আচ্ছা এবং ওটা যখন কাজ করে, সেই আদি ট্রেডিশনাল কনস্ট্রাকশন সিস্টেম, চুন সুরকি দিয়ে মিস্ত্রি হুম পিটে, সব হুম এলাকার লোকজন এসে, এটা একটা দর্শনীয় বস্তু ছিল, সবাই এসে দেখতো, আবার জি চুন সুরকি ধরে দেখতো জি মিস্ত্রিরা কাজ করতেছে, মেসনরা কাজ করতেছে। এতে ওদের সাথে একটা বিল্ডিং এর সম্পর্ক তৈরি হয়ে গেল। বিল্ডিং যখন কমপ্লিট হুম হয়ে গেল, আমাকে তখন উনি বললেন, যেহেতু ইলেকশন করে ওনারা, হুম বলছে আপনার এটা দিয়ে আমি যত ভোট পেয়েছি নতুনটা দিয়ে পাইনি, নতুনটা দিয়ে আমার ভোট কাটা গেছে। তো এই যে একটা বিলঙ্গিংস, মানে তোর হুম প্রসেস মানুষকে ইনভলভ করা, জি কমিউনিটি দেখবে। হুম একটা হলো ওন করা, সবাই তো আর ওন করতে পারবে না, হুম কিন্তু প্রসেসে ওন করা, ও ওর পুরনো স্মৃতি চলে আসছে। এই জি বয়স্ক লোকরা, আরে আমার সময় তো এরকম ছাদ ছিল, চুনসুরকির ছাদ ছিল, এটা তো হ্যাঁ আবার চুনসুরকি দেখলাম। জি তখন কিন্তু ওর একটা স্মৃতি জাগরণ হয়। এইভাবে হুম কমিউনিটিকে নানাভাবে ইনভলভ করা সম্ভব। হুম নট নেসেসারি সব ইকোনমিক্স দিয়ে যে হুম করতে হবে তা না। ওদেরকে আসলে এটা ওদের সময়কার একটা জায়গা, ওদের মতো হুম একটা জায়গা, হুম ওদের ভাষার কথা, ওদের জিনিসগুলো যদি আবার ব্যাক করা যায়, তাহলে কিন্তু ওরা রাখবে। আমি একটা ব্যক্তিগত ইনটেনজিবল কথা, হ্যাঁ, ধরো আমি সবসময় বাইরে কথা বলছি, এখন হুম তুমি হুম একটা, আমি চেষ্টা করি যে একটু এক ধরনের ল্যাঙ্গুয়েজে কথা বলার। জি কিন্তু মাঝে মাঝে আমার মনে হয়, আমার সেই আদি ল্যাঙ্গুয়েজে যদি আমি একা একা ভাষায় কথা বলি, আমার খুব মজাই লাগে। আমি কুমিল্লার ছেলে, আপনি কুমিল্লার আমার আছেন কুমিল্লার রাইট সেই রাইট অরিজিনাল জি ল্যাঙ্গুয়েজ, আমার মেয়ে জি হয়তো খুব হাসে, তুমি তো ব্যাকডেটেড হয়ে গেলে, তোমার এটা কি ল্যাঙ্গুয়েজে কথা বলছো। কিন্তু মাঝে আমরা ইচ্ছা করে বলি, এতে আসলে নিজের আনন্দটা আসে। তো সেই জন্য রাইট বললাম যে মাঝে স্মৃতি বা অরিজিনাল জিনিসটাতে মাঝে হুম মাঝে থাকতে হয়, না হলে কিন্তু মানুষ একটা মেকি সমাজে বাস করে। এক্স্যাক্টলি এটা ভাষা দিয়ে শুরু, খাওয়া-দাওয়া দিয়ে শুরু। আমরা অনেক স্মার্টলি খেতে পারি, কিন্তু মাঝে মাঝে সেই ভর্তা, পান্তা ভাত, সেই জিনিসটাও যদি আমরা, জি তাহলে কিন্তু ওইটারও স্বাদ অন্য। তো ইনট্যাঞ্জিবল এর দিকে কিন্তু আমাদের ফোকাস না করলে, আমরা ঢাকায় দেখি এত রেস্টুরেন্ট হচ্ছে, হুম কয়টা বাংলা রেস্টুরেন্ট হয়েছে? একটা এক্স্যাক্টলি বিদেশি এসে আমরা খাই, আইদার ইন্ডিয়ান রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট, টার্কিশ রেস্টুরেন্ট, হুম স্প্যানিশ রেস্টুরেন্ট, কোরিয়ান রেস্টুরেন্ট। বাংলাদেশি রেস্টুরেন্ট কয়টা আছে যেটা বিদেশিদের অ্যাট্রাক্ট করতে? আমরা নিজেরাই আমাদের খাদ্য অভ্যাস, নিজেদের জি ট্রেডিশনকে আমরা মনে করছি এটা বোধহয় খুব একটা ইয়ে না। তো এই জায়গায় কিন্তু আমাদের বাঙালিদের প্রাইড আনাটা দরকার। আমার হুম শুধু ইনটেনজিবল, ইনটেনজিবল যত, জি এটাও কিন্তু একটা গর্বের জায়গা। আমার ভাষা, আমার জি কালচার, আমার ড্রেস, এটাও কিন্তু ভিন্ন। স্যার আমার একটা শেষ প্রশ্ন, মানে আমাদের আলোচনা শেষের পথে চলে এসেছে। সেটা হচ্ছে যে ধরুন 50 বছর আগে যে স্থাপনাগুলো হয়েছে, সেই স্থাপনাগুলো বা তো আসলে আরো 10-20 বছর গেলে ওটাও কিন্তু আস্তে আস্তে আমাদের জন্য একটা হেরিটেজ বলে আমরা আসলে গণ্য করতে পারি। হুম, তো এই জায়গাটাতে আসলে আমাদের আরবান কনজারভেশনে
যে নিয়ম কানুন বা আইন কানুন, সেখানে কি এরকম একটা ব্যাপার আছে যে এত বছর হয়ে গেলে একটা স্থাপনা হেরিটেজ হিসেবে অন্তর্ভুক্ত হবে? আহ, এবং আহ, আরেকটা প্রশ্ন হচ্ছে যে, এটা আমার ব্যক্তিগত মত, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা রাজনৈতিক কারণে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনাকে ভাঙতে দেখি। হুম, কিন্তু আমার কাছে মনে হয় যে ওই স্থাপনা যদি আহ, এমন কোনো কি বলবো, বিতর্কিত কোনো রাজনৈতিক দল বা অন্য কারোর স্থাপনাও হয়ে থাকে, সেটাও আসলে এক ধরনের আমার হিস্টোরিক্যাল আর্কাইভের অংশ। এবং আর্কাইভ যখন হয়ে যায় তখন আসলে ওটার গায়ে হাত দেওয়াটা আমার ইতিহাসের কিছু অংশকে মুছে ফেলা বা নষ্ট করে ফেলা, বা ওই কন্টিনিউইটিটা নষ্ট করে ফেলার মতো বিষয় হয়। তো এই দুটো জায়গা থেকে আসলে আমাদের গত 50 বছরের যে স্থাপনা, ওটা নিয়ে আসলে সরকারি ক্ষেত্রে বা আপনাদের কনজারভেশনের ক্ষেত্র থেকে আপনাদের কি দৃষ্টিভঙ্গি? অ্যাকচুয়ালি একটা হেরিটেজ বিল্ডিং এর বয়সটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, আর্কোলজিক্যাল আইনে, ভ্যালিউ। অ্যান্টিকুইটি অ্যাক্টে ওটা হুম, বলছে যে 100 বছর না হলে রাখতে পারবে না। রাখতে পারবে না। কিন্তু এটা শুধু অ্যান্টিকুইটি ভ্যালু বা আচ্ছা। অ্যান্টিকুইটি অ্যাক্ট, হুম। এছাড়াও কিন্তু অনেক ভ্যালুজ আছে। শহীদ মিনার, এটা তো রাইট। বেশি দিন বয়সে নয়, 40 বছর, কিন্তু রাইট। এটার তো ভ্যালুজ অন্য। এটা দিস দ্য সিঙ্গেল মনুমেন্ট যেটা এত রিপ্লিকা তৈরি হয়েছে পুরো বাংলাদেশে, প্রতিটা জি। স্কুলে এই ধরনের শহীদ মিনার। জি। আমি অ্যাজ অ্যান আর্কিটেক্ট বলতে এটা কম্পোজিশন ভালো না এটা বলতে পারি, হুম। কিন্তু এটা একটা ইমোশনাল জায়গা আছে, একটা আইডেন্টিটির জায়গা আছে। জি। এটার সাথে কিন্তু আর্কোলজি সম্পর্ক না। হুম। তার মানে এই ভ্যালুটা একটা ইমোশনাল ভ্যালু হইতে পারে, আইডেন্টিটি ভ্যালু হইতে পারে, নানা ভ্যালু কিন্তু থাকতে পারে। এভাবে এই বিল্ডিংগুলোর সাথে কিন্তু আমাদের অন্য ধরনের একটা সম্পর্ক। জি। শহীদ মিনার হলেই আমার কিন্তু ওই রাস্তার সামনে দিয়ে যখন যায় আমার কিন্তু সেই ভাষা আন্দোলনের কথা মনে হয়, সেই সেই আমার ভাষায় সেই ইমোশনটা 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 চলে ট্রিগার আসে। করে। এই ফর্মটা কিন্তু তৈরি করতেছে, হুম। এই আর্কিটেকচারটা তৈরি করতেছে, এই জি। আর্কিটেকচারটা সবচেয়ে বেশি রিপ্লিকা। তাই ধরেন নানাভাবে এটা কিন্তু হয়, মানে জি। ইমোশনটা ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। স্যার, অনেক ধন্যবাদ। মানে খুবই চমৎকার একটা আলোচনা করলাম, যেটা আপনার সাথে গত 18 বছরে হয়নি, আজকে হলো। এবং আমি যদি একটু সামারাইজ করি তাহলে আসলে আহ, একটা শহরের যদি স্মৃতি না থাকে, সেই পরতে পরতে যে স্মৃতি, ট্যাঞ্জিবল স্মৃতি হোক, ইনট্যাঞ্জিবল স্মৃতি হোক, এগুলো যদি আমার গর্বের অংশ না হয়, স্মৃতি যদি আমার গর্ব তৈরি না করে, প্রাইড না দেয়, তাহলে আসলে শহরের মানে উন্নতিও আসলে থেমে যায়। কারণ আমার তো সেই প্রাইডটাই নেই, সে সেন্স অফ বিলঙ্গিংই নেই শহর নিয়ে ভাবার, এই শহরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। এবং সেটা আসলে আপনি বললেন যে স্কুলের কারিকুলাম থেকে শুরু করে সব জায়গায় মিডিয়ার একটা রোল আছে, এখানে আর্কিটেকচার স্কুলগুলোর একটা রোল আছে, এবং অন্যান্য প্রফেশনেরও আসলে রোল আছে। ওই জায়গাটাতে এক ধরনের সচেতনতা তৈরি করার আম, জায়গা আছে। এবং আম, অবশ্যই আমাদের লোকাল কমিউনিটিকে ইনভলভ করা, এবং রাষ্ট্রের পক্ষ থেকে আসলে আপনি যেটা বললেন টিডিআর, এই আইনটা যদি আসে, তাহলে আসলে এই যে ইকোনমিক ভ্যালুয়েশন, মানে স্মৃতি সংরক্ষণ এবং নতুন স্থাপনা, এই দুইয়ের মধ্যে আমাদের যে সারাক্ষণ একটা দ্বন্দ্ব, স্পেশালি সাধারণ তো মানুষের, এই দ্বন্দ্বের জায়গাটা হয়তো অনেকটা নিরসন হবে। একটু সাধারণ মানুষ বললে ভুল হবে, আমি একটু রেফারেন্স দিয়ে বলি। জি। বিগত সরকার প্রধান, জি। আমরা খুব বিব্রত বোধ করতাম। হুম। প্রায় উনি বলতেন লাল ভবন হলে রাখা প্রয়োজন নাই, লাল ভবন নাকি দাসত্বের চিহ্ন। একটা লাল স্পষ্ট ভবন মানে কলোনিয়াল কলোনিয়াল বিল্ডিং, কলোনিয়াল স্কুল বিল্ডিং, স্ট্রাকচার্স। হ্যাঁ, লাল দাসত্বের ভবন। চিহ্ন। হ্যাঁ। আমি বলি বিল্ডিং কখনো দাসত্বের চিহ্ন হয় না। কলোনিয়াল পিরিয়ডে বানানো হয়েছে, কিন্তু বিল্ডিংটা তো জি। বাংলাদেশে, আমাদের ম্যাটেরিয়াল, আমাদের ক্লাইমেট, এক্স্যাক্টলি। আমাদের কালচারে বিল্ডিং এর অনেক পরিবর্তন আছে। অতএব এটা ঠিক এইভাবে ভুল ইন্টারপ্রিটেশন, লাল বিল্ডিং দাসত্বের চিহ্ন, এগুলো তো হয় না এক্স্যাক্টলি। আসলে। অতএব আমাদেরকে এই জায়গা থেকে, পলিসি লেভেলের জিনিসগুলো থেকে বের হতে হবে, হুম। তাহলেই আসলে আমরা এই ঐতিহ্যটা রাখতে পারবো। আর সবচেয়ে বড় কথা বলি আমি একটা, যে শুধু বিল্ডিং না, আসলে আমাদের বাঙালি আমরা আমরা একাডেমি তো থাকতেই হবে, একটু কম্পেয়ারও করতে হবে বাইরের সাথে। আমি জি। ছোট্ট আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স দিয়ে বলি। জি স্যার। আমি প্রথম যখন আমি বাইরে যাই, প্রায় হুম। 4 বছর পরে দেশে আসি, হুম। তখন যখন নিউ মার্কেটে গেলাম, হুম। এই যে সবুজের সমারোহ, এই যে সবজিগুলো তো তাকানো, এই হ্যাঁ। ছবি তুলে আমি প্রচুর লোককে দেখিয়েছি, দেখো আমার দেশে কত সবজি কত আছে। সবজি হয়। একটা ইউরোপের হ্যাঁ। দোকানে সবজি হলো 5 থেকে 6টা, রাইট। আর আমার এখানে সবজির ভ্যারাইটি, মাছের ভ্যারাইটি, কত ধরনের মাছ, সেই ছোট থেকে বড়। এটা রাইট। কিন্তু পৃথিবীর খুব কম দেশে আছে।
তাই বলে শুধু আর্কিটেকচারই না আর কি, মানে এই জিনিসগুলোকে আসলে আমাদের ছবি, ফটোগ্রাফি, হুম, তাইলেই কিন্তু আমার প্রাইডটা আসবে আর কি। আমি বাইরে তো এক্স্যাক্টলি। একমাত্র সুইট ওয়াটার ফিশ একটা দুইটা হারিয়েতে নাইতে, বাঙালি আমাদের অনেক অনেক আছে, সেই গর্ববোধটা এবং আমাদের সবাইকে জানাইতে আমাদের হবে। ইনট্যাঞ্জিবল হেরিটেজ, ইনট্যাঞ্জিবিলিটিটা অনেক ইনট্যাঞ্জিবল অনেক স্ট্রং। হেরিটেজ। স্যার অনেক ধন্যবাদ। আজকের নগরনামার আমাদের প্রথম পর্ব এবং আপনার সাথে আলোচনা দিয়ে আসলে নগরনামার আলোচনাটা শুরু হলো এবং আমরা আশা করি যে এই যে নগরের আরো অন্যান্য অনেক বিষয় নিয়ে আমরা আসলে সামনের পর্বগুলোতে কথা বলবো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে।